হ্যালো বুক লাভার্স। আজকে আমরা নাজমুস সায়েদাতের লেখা রাহবার সিরিজের বিধ্বস্ত প্রান্তর প্রথম খণ্ডের পঞ্চম পর্ব নিয়ে চলে এসলাম। যারা চ্যানেলটাকে এখনো নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে দিন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন শুরু করা যাক আজকের এই গল্পটি। পাহাড়টির নাম রাহু আল জাবির। এরই একটি গুহায় আশ্রয় নিয়েছে জাজিরা পল্লীর নারী আর শিশুরা। পুরুষরা সকলেই গুহার বাইরে দাঁড়িয়ে। পাহাড়ের পাদদেশে টহলরত তারা সকলেই। সবার কাঁধে স্টেন গান ঝোলানো। তাদের স্টেন গানের ব্যারেল মাটির দিকে। একটি বড় বাইনোকুলার দূরবীন হাতে পাহাড়ের শীর্ষ প্রান্তে দাঁড়িয়ে আছে সুলেমান রাশিদ। জাজিরা মুজাহিদ সেন্টারের প্রধান সুলেমান রাশিদ। বয়সে যুবক, মুখভর্তি কালো ঘন দাড়ি, হৃষ্টপুষ্ট দেহ। তার কানে ওয়্যারলেস ধরা। মাঝে মাঝে মুখের কাছে ওয়্যারলেসটা এনে কথা বলছে, আবার কানে ধরে শুনছে। আবার কখনো কখনো দূরবীনের লেন্সে চোখ রাখছে। সুলেমান রাশিদের বিস্ময়ের সীমা ছাড়িয়ে গেছে। হুজুর মেহেদী হাসানের নেতৃত্বে আল-রাজি ভাইয়েরা আসার কথা জাজিরা সেন্টারে, এবং তা না হলেও রাত ৮টার পূর্বেই, কিন্তু তারা এখনো জাজিরা সীমানায় পৌঁছাননি। অথচ এখন ঘড়ির কাঁটা ৮টা ছুঁই ছুঁই। ইউসুফ আল জাহিদ ভাই সংবাদ পাঠালেন, অথচ কোথা থেকে কথা বলছেন তাও অস্পষ্ট। আবার তিনি বললেন তার সাথে আল-রাজি ভাইয়ের দেওয়া একটি আমানত আছে, অথচ কি আমানত তাও এখনো জানাননি। এদিকে জাজিরা পল্লীর ওপর বোমা ফেলবে ফ্যান্টম টাইগার। সব মিলে সুলেমান রাশিদের মাথায় দুশ্চিন্তার একটা বিরাট বোঝা। কিন্তু সে মনে মনে আল্লাহর শুকরিয়া আদায় করছে, এই ভেবে যে যত কষ্ট করেই হোক পল্লীর প্রতিটি জীবনকে নিয়ে অন্তত নিরাপদে সরে আসতে পেরেছে তারা। কিন্তু ভয় হচ্ছে যদি ফ্যান্টম টাইগার জানতে পারে তাদের এই অবস্থান, তবে তারা ডিনামাইট দিয়ে উড়িয়ে দিবে এ পাহাড়। মনে মনে আল্লাহর কাছে প্রার্থনা করছে সুলেমান রাশিদ, যেন ফ্যান্টম টাইগার তাদের এই অবস্থান জানতে না পারে। লিস্ট ওয়াচ অ্যালার্ম দিল ৮টা বাজার। সবাই উৎকর্ণ হয়ে উঠল। সুলেমান রাশিদ তার ওয়্যারলেস বন্ধ করল। চোখ ফেলল দূরবীনের ডায়ালে। চোখের সামনে ভেসে উঠল দূরে কালো ঘন অন্ধকারের জাজিরা পল্লী। ধীরে ধীরে সময় বাড়তে লাগলো। সুলেমান রাশিদ পাশে দাঁড়িয়ে আছে আমিন বোবাকের। তার চোখেও দূরবীন। তার সকলেই অপেক্ষা করছে এক প্রলয়ের। এই এক্ষুনি হয়তো বোমা ফেলবে ফ্যান্টম টাইগার। চোখের সামনেই ঝলসে যাবে পল্লীর প্রতিটি বাড়ি। তারপর বোমা বহনকারী বিমানে বসে অট্টহাসি হাসবে টাইগার পোষ্যরা। সকলের বুকের হার্টবিট বেড়ে যাচ্ছে। না জানি এরপর কি ঘটে। ধীরে ধীরে মুখ খুলল জাজিরা মুজাহিদ সেন্টারের সহকারী প্রধান আমিন বোবাকির। বলল, সুলেমান ভাই, এরপর কি হবে? সুলেমান রাশিদ দূরবীন থেকে চোখ ফেরালো। তারপর বলল, বুঝতে পারছি না কিছুই। তারপর একটু চিন্তা করে বলল, ইউসুফ ভাইয়ের ইনফরমেশন কি ঠিক? পরক্ষণেই একটু ভেবে স্বাগত বলল, না, এমন তো হবার কথা নয়। ইউসুফ ভাইয়ের মতো এমন বিচক্ষণ ব্যক্তি তো এতক্ষণ চুপচাপ থাকতে পারেন না। তার নিকট তো ওয়্যারলেস আছেই। যোগাযোগ তো করা প্রয়োজন। আমিন বোবাকের বলল, সুলেমান ভাই, আপনি না হয় ইউসুফ ভাইয়ের সাথে যোগাযোগ করুন। আপনার ওয়্যারলেস আর ইউসুফ ভাইয়ের ওয়্যারলেস তো কনজুগেট লাইন। ঠিক আমিন ভাই, কিন্তু সমস্যাও আছে। কি সমস্যা সুলেমান ভাই? ইউসুফ ভাই ওয়্যারলেস রাখেন কেডসের শুকতলায়। তাতে সিগন্যাল শোনা তার জন্য একটু সমস্যা। আর তাছাড়া তিনি মাদিনাতুর রাবিয়াত শহরের বাইরে এত দূর থেকে ওয়্যারলেস লাইনের রিলেশন ধরবে কিনা সন্দেহ। তারপর সুলেমান রাশিদ তার হাতের ওয়্যারলেসটাতে বোতাম টিপতে টিপতে বলল, তবুও দেখি আল্লাহ ভরসা। ওয়্যারলেসের বোতাম টিপে সিগন্যাল প্রেরণ করে ওয়্যারলেসটা ধরল সুলেমান রাশিদ। কিন্তু কানে ওয়্যারলেস ধরা মাত্রই ভীষণভাবে চমকে উঠল রাশিদ। এ কি? স্টেন গানের ঝাঁঝরা গুলির মতো শব্দ ভেসে আসছে ওয়্যারলেসে। তারপর একটা ধরাম করে কিছু পড়ার শব্দ হলো। আবারও ভীষণভাবে চমকে উঠল সুলেমান রাশিদ। কানে ওয়্যারলেসে তখন অস্পষ্ট আওয়াজ ভেসে আসছে, রাজিয়া আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বিজয়ী। এ তো ইউসুফ ভাইয়ের কণ্ঠ। বিস্মিত হয়ে শুনতে লাগলো সুলেমান রাশিদ। তারপর সে শুনতে পেল, এসো আমরা একসাথে কালেমা পড়ি। সুলেমান রাশিদের আর বুঝতে বাকি রইল না। এই কণ্ঠটি ইউসুফ ভাইয়ের স্ত্রী রোকসানা রাজিয়ার কণ্ঠ। পরক্ষণে ওয়্যারলেসে ভেসে এলো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাত থেকে ওয়্যারলেস সেটটা খসে পড়ল সুলেমান রাশিদের। অনুভূতিগুলো তার সভ্যতা হয়ে গেছে। পাশে দাঁড়ানো আমিন বুবাকের বিস্মিত হলো। বলল, কি হলো সুলেমান ভাই? ওয়্যারলেস কি বলছে? বুবাকের ভাই, সম্ভবত। থেমে গেল সুলেমান রাশিদ। কণ্ঠটা তার কেঁপে উঠল বলতে গিয়ে। আমিন বুবাকের তড়িঘড়ি বলল, বলুন রাশিদ ভাই। আমিন ভাই, ইউসুফ ভাই আর নেই। অশ্রুসিক্ত হয়ে গেল সুলেমান রাশিদের চোখ। তারপর সশব্দে কেঁদে উঠে জড়িয়ে ধরল আমিন বুবাকেরকে। বুবাকের বলল, ইউসুফ ভাই নেই মানে? তিনি চলে গেছেন তার প্রিয় প্রভুর সান্নিধ্যে। জড়িয়ে গেল সুলেমান রাশিদের কণ্ঠ। আর বুঝতে কষ্ট হলো না আমিন বুবাকের। অস্ফুট স্বরে বলল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সুলেমান রাশিদের স্বাগত উচ্চারণ করল। চোখের অশ্রু মুছে বুবাকের বলল, এখন আমাদের করণীয় কি সুলেমান ভাই?
একটু পর সুলেমান রাশিদ ধীরে ধীরে স্বাভাবিক হলো, চোখের লেপ্টে যাওয়া অশ্রু মুছে ফেলল। আমার মতে আপনি এখান থেকে দিকটা সামলান, আর আমি ইউসুফ ভাইয়ের ঘটনাস্থলে যাই। ইউসুফ ভাইয়ের ঘটনাস্থল কোথায়? প্রশ্ন করলো আমিন বোবাকে। সম্ভবত রোকসানা রাজিয়া আপার বাড়ি, অর্থাৎ মাদিনাতুল রাবিয়াত শহরের বাইরে। হ্যাঁ, আমি সেখানেই যাচ্ছি। আপনি এত দূর একাকী কিভাবে যাবেন? হেলিকপ্টারে? শত্রুর চোখে পড়বেন তো? আল্লাহ নিগাহবান। আপনারও দোয়া করুন আমিন বোবাকের ভাই। আমিন। আল্লাহ আপনার হেফাজত করুন। পাহাড়ের ওপাশে ঘোড়ার আস্তাবল থেকে একটি ঘোড়া নিল সুলেমান রাশিদ। লাফ দিয়ে ঘোড়ার পিঠে উঠল সে। ধুলা উড়িয়ে ছুটে চলল ঘোড়া। 1 মিনিটের পথ চলার পর একটি জৈতুন গাছের বাগানে এসে পৌঁছল সুলেমান রাশিদ। ঘন জৈতুন গাছে ভর্তি একটি বাগান। নির্দিষ্ট একটি গাছের কাছে গিয়ে ঘোড়া থেকে নামলো সুলেমান রাশিদ। তারপর দুবার নির্দিষ্ট নিয়মে শীষ দিল। 2 সেকেন্ড পর যেন অন্ধকার ফুঁড়েই বের হলো দুইজন স্টেন গান্ধারী। সামনে এগিয়ে এলো দুজনেই। তারপর নরম কণ্ঠে সালাম বিনিময় হলো দুজন উভয়েই। সালামের জবাব দিয়ে সুলেমান রাশিদ বলল, আমাদের জাজিরা মসজিদের মোবাল্লিগ ইউসুফ আল জাহিদ ভাই তার স্ত্রী সহ শহীদ হয়েছেন। আমি সেই ঘটনাস্থলেই যাচ্ছি। একটি হেলিকপ্টার প্রয়োজন। দুজনের একজন এসে সুলেমান রাশিদের হাতের ঘোড়ার লাগামটি নিল, অপরজন বলল, আসুন মোহতারাম। বলেই সে চলতে লাগলো বনের অভ্যন্তরে। সুলেমান রাশিদও তার পিছু পিছু এগোলো। জয়তুন গাছ ভরা এই জঙ্গলটি মুজাহিদ বাহিনীর একটি পরিবহন সেন্টার। এই বনের গভীর মধ্যস্থলে আছে একটি অকল্পনীয় বিমানবন্দর, আছে রানওয়ে। বিমান টেক অফের সুদৃশ্য স্থান, কিন্তু বাহ্যিকভাবে এটি জঙ্গল বই আর কিছুই নয়। জয়তুন গাছ ভরা এই জঙ্গলে মুজাহিদ বাহিনীর মোট 7টি হেলিকপ্টার এবং 3টি বিমান আছে। এই বিমানগুলোর মধ্যে একটি ফকার ও অপর দুটি বোয়িং। অতি শীঘ্রই এখানে আরও একটি কি দুটি জেট বিমান ল্যান্ড করবে এবং তার প্রিপারেশনে চলছে। ল্যান্ড করা 7টি হেলিকপ্টারের মধ্যে সর্বডানের হেলিকপ্টারটিতে বসল সুলেমান রাশিদ। পেছনের সাথীদের ফেলে রেখে হেলিকপ্টারটি উড়ে উঠল আকাশে। একসময় তা মিলিয়ে গেল দিগন্তের পানে। নিচের সাথীদের একজন বলল, সুলেমান ভাই, এত জরুরিতে কোথায় যাচ্ছেন? রহমান ভাই। রহমান নামক অপর সাথীটি বলল, জানি না, তবে সম্ভবত বিরাট একটা বিপর্যয় ঘটেছে। শুধু এতটুকু বললেন যে তার জন্য আমরা যেন দোয়া করি। আমিন। আল্লাহ তার হেফাজত করুন। আমিন। দুহাত উপরে তুলে বলল আব্দুর রহমান। ওদিকে মাত্র 2 মিনিটের পথ আর বাকি আছে সুলেমান রাশিদের। হেলিকপ্টারকে খুব দ্রুতই চালিয়ে নিয়ে এসেছে সে। তার অল্প কিছু দূর গেলেই রোকসানা রাজিয়ার পল্লী। পল্লীটার পাশে একটা বন মতো এলাকা আছে। সেই বনের ধারে ফাঁকা জমিতে হেলিকপ্টার ল্যান্ড করার সিদ্ধান্ত নিয়েছে সুলেমান রাশিদ। হঠাৎ পেছনে 2 থেকে 3টি হেলিকপ্টার ছুটে আসার সংকেত পেল সুলেমান রাশিদ। রিয়ার ভিউ মিরর দেখে হতবাক হয়ে গেল সে। 3টি হেলিকপ্টারের পিছু নিয়েছে তার। তারা কি তাকে ফলো করছে? করলো কোথা থেকে? জয়তুন বনের ঘাঁটি থেকে কি? না, সেখান থেকে ফলো করলে এতক্ষণ সংবাদ পেয়ে যেত সে। কারণ বনের ধারেই গাছের আড়ালে রাডার বসানো আছে। আর এর কন্ট্রোল রুমটা ভূগর্ভস্থ কক্ষে। সেখানকার স্ক্রিনে অবশ্যই এই ফলো করা হেলিকপ্টারগুলোর ছবি ভেসে উঠত। তাতে কন্ট্রোল রুমের অপারেটর আশরাফ নিজাম ভাই অবশ্যই তাকে ওয়্যারলেসে ইনফরমেশন দিতেন যে তাকে ফলো করা হচ্ছে। তবে এই হেলিকপ্টারগুলো কোথা থেকে তাকে ফলো করছে? নাকি এগুলো নিয়মিত চলাচলকারী হেলিকপ্টার? না, নিয়মিতভাবে চলাচলকারী কোনো হেলিকপ্টার একসাথে এভাবে সমান্তরাল হয়ে আসতে পারে না। তাছাড়া হেলিকপ্টারগুলোর চলার ভঙ্গিটাও কিছু আক্রমণাত্মক। চিন্তার একটা ভাঁজ পড়ে গেল সুলেমান রাশিদের কপালে। ভাবনা আর এগোতে পারল না সুলেমান রাশিদ। নিচে রোকসানা রাজিয়াদের পল্লী। এখানেই ল্যান্ড করবে সে। হঠাৎ তার মনে হলো, না, এখানে ল্যান্ড করা ঠিক হবে না। পিছনে ছুটে আসা হেলিকপ্টারগুলো যদি সত্যিকারেরই শত্রুপক্ষের হয়, তাহলে এই পল্লীতে তাদের চোখে আনাটা বোকামি হবে। সুলেমান রাশিদ বুঝতে পারছে না যে হেলিকপ্টারগুলো তাকে ফলো করছে কিনা। তাই সিদ্ধান্ত নিল সে সোজা না গিয়ে হেলিকপ্টারের মাথাটা একটু ডান দিকে ঘুরে নিল সুলেমান রাশিদ। রিয়ার ভিউ মিররে চোখ ফেলল সে। তার ধারণা সত্যে পরিণত হলো। হেলিকপ্টারগুলো ঘুরলো। তারপর একসময় তারা সুলেমান রাশিদের হেলিকপ্টারের সাথে সোজা পিছনে ছুটতে লাগলো। প্রপেলারে জোরে চালিয়ে স্পিড বৃদ্ধি করলো সুলেমান রাশিদ। পেছনের হেলিকপ্টারগুলোও তাই করলো। তারাও স্পিড বাড়িয়ে দিল। অর্থাৎ তারা সুলেমান রাশিদকে পুরো দমেই ফলো করছে। অথবা তাকে ধরতে চায়। কে হতে পারে হেলিকপ্টারের আরোহীরা? ফ্যান্টম টাইগার কি? চিন্তাগুলো গুছিয়ে নিতে পারল না সুলেমান রাশিদ। পেছনের হেলিকপ্টারগুলো অনেক কাছাকাছি এসে গেছে। সুলেমান রাশিদও তার হেলিকপ্টারের স্পিড কমিয়ে দিল। তারা কি চায় তা বাজিয়ে দেখতে হবে। হেলিকপ্টারগুলো ততক্ষণে অনেক কাছাকাছি এসে গেছে। সুলেমান রাশিদ তার পাশের লাউড স্পিকারটা তুলে নিল। নির্দিষ্ট সুইচে চাপ দিয়ে বলল, হ্যালো, আপনারা কে? কে চান? আমাকে ফলো করছেন কেন? পিছনের হেলিকপ্টারগুলোর একটি হতে ভেসে এলো একটি কাঠখোট্টা কণ্ঠ। কণ্ঠটি হুংকার দিয়ে বলল, আমরা তোর বড় বাপ। ভালো চাইলে সামনের খোলা মাঠটাতে তোর হেলিকপ্টার ল্যান্ড কর, নইলে ভস্ম করে দেব।
তবুও সুলেমান রাশিদ বলল, কিন্তু আপনারা কে? আমাকে ধরেছেন কেন? বললাম তো, তোর বড় বাপ। ল্যান্ড কর, হেলিকপ্টার থেকে নেমেই হাত তুলে স্যারেন্ডার করবি। কিন্তু আবার কথা? ওহ, তাহলে মজাটা দেখ। সুলেমান রাশিদ কিছু বুঝে উঠবার আগেই লক্ষ্য করলো একটা গোলাকার বস্তু ছুটে আসছে তার হেলিকপ্টার লক্ষ্যে। বুঝতে এতটুকু দেরি হলো না তার। ওই গোলাকার বস্তুটির নাম ফ্লাইং বোম। উড়ন্ত বিমান বা হেলিকপ্টারকে ধ্বংস করার জন্য এই বোমা ব্যবহৃত হয়। কোনো রকমে হেলিকপ্টারটা উঁচু করে তুলে ধরলো সুলেমান রাশিদ। পিছনে ছুটে আসা বোমাটি লক্ষ্যবস্তুতে না লেগে নিচে পড়ে গেল। নিচে সম্ভবত ফাঁকা মাঠ, মাঠে জবের ক্ষেত। ক্ষেতের মধ্যে পড়ে বোমাটি বিস্ফোরিত হলো। পেছনের হেলিকপ্টারগুলোর আক্রমণ ব্যর্থ হওয়ায় তারা আরো ক্ষেপে গেল। দুটো হেলিকপ্টার সুলেমান রাশিদের হেলিকপ্টার দুপাশ দিয়ে এসে তারা ঘিরে ফেলতে চাইলো। অপর হেলিকপ্টারটি পেছনেই রইল। সুলেমান রাশিদ এই ফাঁকা একটা সুযোগের সদ্ব্যবহার করলো। হেলিকপ্টারের পিছনে একটা বিশেষ সিলিন্ডারে একটা সুইচে চাপ দিল সুলেমান রাশিদ। সঙ্গে সঙ্গেই পিছনে একটা গোলাকার বস্তু ছুটে গেল। বস্তুটি সোজা গিয়ে পিছনে আক্রমণকারী হেলিকপ্টারে আঘাত করলো। তারপর যা হলো তা দেখার মতো নয়। রিয়ার ভিউ মিররে সুলেমান রাশিদ দেখলো একটা আগুনের পিণ্ড দাউ দাউ করে জ্বলতে জ্বলতে নিচে পড়ে যাচ্ছে খুবই দ্রুত। রিয়ার ভিউ মিরর থেকে চোখ ফেরাতেই চমকে উঠল সুলেমান রাশিদ। তার দুপাশে দুই হেলিকপ্টারের দরজাও খুলে গিয়েছে। সেই দরজা দিয়ে ছুটে এলো স্টেন গানের ঝাঁঝরা গুলি। গুলিগুলো সুলেমান রাশিদের হেলিকপ্টারের জানালার কাছে এসে বিদ্ধ করলো। ভাগ্যিস মেঝেতে শুয়ে পড়েছিল সে, নইলে অবিরাম বর্ষণরত পরবর্তী গুলিগুলো ঠিকই বিদ্ধ করতো তার মাথায়। শুয়ে থেকেই হেলিকপ্টার ড্রাইভ করছে সুলেমান রাশিদ। হেলিকপ্টারের মাথাটা উঁচু নিচু করে নিল সে। অবিরাম গুলি বর্ষিত হচ্ছে দুপাশে হেলিকপ্টার দুটো থেকে। কোনো মতে প্রপেলার দুটি রক্ষা করছে সুলেমান রাশিদ। প্রপেলারের একটা গুলি লাগলেই সব শেষ। শুয়ে থেকে রিভলভার বের করলো সুলেমান রাশিদ। হেলিকপ্টারটাকে স্বয়ংক্রিয়ভাবে স্বাধীন চলতে দিয়ে পশ্চাৎ ভাগে সরে এলো সে। খুলে ফেললো হেলিকপ্টারের আউট উইন্ডো। বাম পাশে হেলিকপ্টারটি লক্ষ্য করে একটা গুলি করলো। গুলিটা ওই হেলিকপ্টারের প্রপেলারেই লাগলো। অব্যর্থ নিশানা তার। মনে মনে আল্লাহর শুকরিয়া আদায় করলো সে। কিন্তু তার নিচের দিকে তাকিয়ে মনটা খারাপ হয়ে গেল তার। প্রপেলারে গুলি লাগায় হেলিকপ্টারটি টলটে টলটে নিচে পড়ে গেল। তারপর কি হবে তা ভাবতেই গা শিউরে উঠল সুলেমান রাশিদের। কিন্তু অত ভাবার সময় নেই তার। সিটে গিয়ে বসলো সুলেমান রাশিদ। ডান পাশের অপর হেলিকপ্টারটি থেকে তখন অঝরে বৃষ্টির মতো গুলি আসছে। ওদের একমাত্র লক্ষ্য সুলেমান রাশিদের হেলিকপ্টারের প্রপেলারটি। কিন্তু সুদক্ষ হাতে হেলিকপ্টারকে উঁচু নিচু আগ পিস করে প্রপেলার রক্ষা করছে সুলেমান রাশিদ। আবার এই হেলিকপ্টারকে আক্রমণের সিদ্ধান্ত নিল সুলেমান রাশিদ। হঠাৎ করে নিচু হলো সুলেমান রাশিদের হেলিকপ্টার। পাশের হেলিকপ্টারটিকে বুঝতে দেওয়ার জন্য আগেই উল্টো মুখে ঘোরালো হেলিকপ্টার। তারপর সেই সিলিন্ডার থেকে বের হলো সাদা গোলাকার পিণ্ডটি। অব্যর্থ নিশানা। পাশের হেলিকপ্টারটি সুলেমান রাশিদের উল্টো ঘোরার ফলে পিছনে চলে গিয়েছিল। সাদা গোলাকার পিণ্ডটি গিয়ে সোজা আঘাত করলো হেলিকপ্টারের রাকে। তারপর পিছন থেকে কি হলো তা দেখার সময় হলো না সুলেমান রাশিদের। কারণ ইতিমধ্যেই 5 মিনিট পার হয়ে গেছে। রোকসানা রাজিয়াদের পল্লী অনেক দূরে ফেলে এসেছে সে। ছুটে চলল তার হেলিকপ্টার গন্তব্য পানে। রোকসানা রাজিয়াদের পল্লী থেকে অল্প দূরে ফাঁকা মাঠটাতে হেলিকপ্টার ল্যান্ড করলো সুলেমান রাশিদ। হেলিকপ্টারের আউটডোর খুলে সিঁড়ি বেয়ে মাটিতে রাখলো পা সুলেমান রাশিদ। হাতের স্টেন গান কাঁধে ঝোলানো। ঘড়ির রেডিয়াম ডায়ালে সময় দেখল সে। রাত 8টা 38 মিনিট। রুকসানা রাজিয়াদের পল্লীর লক্ষ্যে হাঁটতে লাগলো সুলেমান রাশিদ। পল্লীর বড় রাস্তাটিতেই উঠবে বলে মনস্থ করল সে। এতক্ষণ সে হাঁটছিল খোলা মাঠের একটি সরু মেঠো পথ দিয়ে। তার দুপাশে জবের ক্ষেত। ক্ষেতগুলোতে বড় বড় জবের গাছ। জব গাছগুলোর উপর দিয়ে রাতের হিমেল বাতাস একটা মোলায়েম পরশ বুলিয়ে দিচ্ছে। সুলেমান রাশিদ ভাবল, এই মুহূর্তে রাহুয়াল জাবির ভাই আমিন মুবারকের সাথে যোগাযোগ করা দরকার। ওয়্যারলেসটা হাতে তুলে নিল সুলেমান রাশিদ। কিন্তু কথা বলা হলো না তার। সামনের বড় রাস্তাতে গাড়ির আলো লক্ষ্য করল সুলেমান রাশিদ। গাড়িটি আসছে রোকসানা রাজিয়াদের পল্লীর ওদিক থেকে। কয়েক সেকেন্ড পার হলো। গাড়িটি সুলেমান রাশিদের দৃষ্টিতে দেখা দিল। একটা পিকআপ ভ্যান। নিয়মিত চলাচলকারী গাড়ি ভেবে ওয়্যারলেসে মনোযোগ দিল সুলেমান রাশিদ। হঠাৎ ঘোড়ার খুরের শব্দে চমকে উঠল সুলেমান রাশিদ। যে গাড়িটি তার চোখের সামনে দিয়ে চলে গেল ঠিক তার পিছনে পিছনে একটি ঘোড়া ছুটছে। ঘোড়াটির গতি বেপরোয়া। চলার ভঙ্গিটা অতিশয় আক্রমণাত্মক। রাস্তায় রোড লাইট আছে। আশ্চর্য হয়ে সুলেমান রাশিদ লক্ষ্য করলো ঘোড়াটিতে কোনো সওয়ার নেই। তবে ঘোড়াটি কি কোনো আস্তাবল থেকে ছুটে এসেছে? চিন্তা করলো সুলেমান রাশিদ। পেছনে রেড লাইট অন থাকায় তখনও গাড়িটিকে দেখতে পাচ্ছিল সুলেমান রাশিদ। ঘোড়াটি তখনও গাড়িটির পিছু পিছু ছুটছে। জবের ক্ষেতের সরু মেঠো পথটা থেকে রাস্তায় উঠে এলো সুলেমান রাশিদ। রাস্তায় সোডিয়াম রেড লাইট থাকায় তাকে এখন স্পষ্টতই চেনা যাচ্ছে। চিন্তার একটা রেখা দেখা দিল সুলেমান রাশিদের কপালে। ঘোড়াটি ওভাবে ছুটছে কেন? পিকআপ গাড়িটাতে কারা ছিল? গাড়ির ভিতরে অন্ধকার, কাউকে দেখা সম্ভবও ছিল না। থাক, যে হোক বা যারাই হোক,
সুলেমান রাশিদ ভাবনাগুলোকে ঝেড়ে ফেলল। রোকসানা রাজিয়াদের পল্লীর অভিমুখে পা বাড়ালো। এই রাস্তাটায় গিয়ে শেষ হয়েছে রোকসানা রাজিয়াদের পল্লীতে। মাত্র 2 সেকেন্ড পর সামনে থেকে একটা গাড়িকে ছুটে আসতে দেখলো সুলেমান রাশিদ। গাড়ির হেডলাইটের আলো এসে পড়লো তার সারা শরীরে। তীক্ষ্ণ আলোয় যেন চোখ ধাঁধিয়ে যাচ্ছিল তার। গাড়িটা কাছাকাছি হলে সুলেমান রাশিদ দেখলো একটা জিপ। সুলেমান রাশিদ হাঁটতে থাকলো। ঠিক তার সমান্তরালে এসে জিপটি দাঁড়ালো। জিপের দরজা খুলে জিপ থেকে কথা বলে উঠল ড্রাইভার। আসসালামু আলাইকুম। সুলেমান রাশিদ চিনতে পারল, ইনি রোকসানা রাজিয়ার বড় ভাই আমজাদ আল রেজভি। সালামের জবাব দিয়ে তাড়াতাড়ি করে সুলেমান রাশিদ শুধালো, রেজভি ভাই আপনি? জরুরিভাবে গাড়িতে উঠুন, সব বলছি। কিন্তু ইউসুফ ভাই, রোকসানা আপা, প্লিজ কথা বাড়াবেন না। গাড়িতে উঠুন, চলতে চলতে সব বলছি। সুলেমান রাশিদ রেজভির পাশের সিটটাতে উঠে বসল। রেজভি গাড়ি ছেড়ে দিল। সুলেমান রাশিদ বলল, ইউসুফ ভাই আর রাজিয়া আপা তো শহীদ হয়েছেন, তাই না রেজভি ভাই? রেজভি কোনো কথা বলল না। তার চোখে অশ্রু। গাড়ির আবছা আলোতে সে অশ্রু চিকচিক করছে। সুলেমান রাশিদি আবার বলল, কিন্তু আমরা উল্টো দিকে যাচ্ছি কেন রেজভি ভাই? চলুন আপনাদের বাড়ি যাই। ইউসুফ ভাই এবং রাজিয়া আপার দাফন। রেজভি কথা বলে উঠল, ধীরে ধীরে বলল, সুলেমান ভাই, শয়তানরা তাদের কবরের মাটিও ছিনিয়ে নিতে চায়। তার মানে? কিছুই তো বুঝতে পারছি না রেজভি ভাই। তারা শুধু ওদের খুনই করেনি, তাদের লাশও নিয়ে গেছে। কারা সেই শয়তান? ফ্যান্টম টাইগার। ফ্যান্টম টাইগার? চিৎকারে পরিণত হলো সুলেমান রাশিদের কণ্ঠ। তারপর বলল, কিন্তু কিভাবে? রেজভি ভাই স্পিডের সাথে সাথেই গাড়ি চালাচ্ছিল, তবে তার স্টিয়ারিং ধরা হাত দুটো কাঁপছে। শেষে বলেই ফেলল, সুলেমান ভাই, আপনি গাড়িটা ড্রাইভ করুন, তারপর আপনাকে সব খুলে বলছি। তবে আমাদের খুব তাড়াতাড়ি যেতে হবে। গাড়ির ভেতরেই সিট অল্টারনেট করলো দুজন। স্টিয়ারিং হাতে ধরে সিটে বসলো সুলেমান রাশিদ। রেজভি তার পাশের সিটে বসলো। তারপর বলল, একটু আগেই এই রাস্তা দিয়ে একটা পিকআপ গাড়ি গেছে। ওতেই আছে ইউসুফ আর রাজিয়ার স্টেন গাড়ির ঝাঁঝরা হওয়া দেহ। হোয়াট? তার মানে? উত্তেজিত হয়ে উঠল সুলেমান রাশিদের কণ্ঠ। তার মানে ফ্যান্টম টাইগার এই লাশ দুটো হয়তো তাদের সদর দরজায় রক্ষিত খাঁচায় বন্দি ক্ষুধার্ত বাঘকে আহার হিসেবে দিবে। না, এ হতে পারে না। আমি এখনই ওদের থেকে লাশ ছিনিয়ে নিচ্ছি। গাড়ির স্পিড মিটার কাটা 170-এ তুলে দিল সুলেমান রাশিদ। তারপর বলল, একটু সাবধানে বসুন রেজভি ভাই। হঠাৎ স্পিড তোলায় লাফিয়ে উঠল গাড়ি। থরথর কাঁপছে সুলেমান রাশিদের স্টিয়ারিং ধরা দুই হাত। তবুও বলল, রেজভি ভাই, অনেক দেরি হয়ে গেছে। তবুও দেখি, আল্লাহ ভরসা। খেলনার গাড়ির মতো চলছিল সুলেমান রাশিদের গাড়ি। গাড়ি চালানোর এই দক্ষতা দেখে মুগ্ধ হলো আমজাদ আল রেজভি। অনেক গভীর থেকে সে বলল, সুলেমান ভাই, আমার অনুভূতিগুলো যেন ভোঁতা হয়ে গেছে। চোখের সামনে ইউসুফ আর রাজিয়া হারিয়ে গেছে। ভাবতেও কষ্ট হচ্ছে। স্টিয়ারিং ঘোরাতে ঘোরাতে সুলেমান রাশিদ বলল, ধৈর্য ধরুন রেজভি ভাই। আল্লাহর পরীক্ষায় উত্তীর্ণ হওয়াতে ধৈর্যের বিকল্প আর কি হতে পারে? আমজাদ আল রেজভি বলল, আমি ছিলাম আমাদের পল্লীর মুজাহিদ সেন্টারে, ট্রেনিংয়ে। হঠাৎ রাজা একটি ফ্যাক্স করে আমাকে তলব করলো। তারপর ফ্যাক্সে বলে যে ইউসুফ এসেছে। একটু ঝামেলা হয়েছে, পরামর্শের প্রয়োজন। আমি সঙ্গে সঙ্গে পায়ে হেঁটেই রওনা দিলাম। আপনি তো জানেন, আমাদের বাড়িটা পল্লীর একটু দূরেই। বাড়ির কাছাকাছি হতেই আমি বিস্ময়ে থ বনে গেলাম। একটা পিকআপ ভ্যান রাস্তায় স্টার্টরত অবস্থায় দাঁড়ানো, আর চারজন মিলে দুজন দুজন করে লাশ দুটো তুলছে। আমি দৌড়ে যেতেই লাশ তোলা শেষ। ওরা লাফিয়ে উঠল পিকআপে, আর সঙ্গে সঙ্গেই তারা গাড়ি ছেড়ে দিল। আমি দৌড়ে ঘরের ভিতরে যেতে চাইলাম। হঠাৎ দেখে একটা ঘোড়া ছুটে আমার চোখের সামনে দিয়ে লাফিয়ে গেল। তারপর দেখলাম ঘোড়াটি সোজা গাড়ির পিছু পিছু ছুটতে লাগলো। আমি দৌড়ে বারান্দায় উঠলাম। বারান্দায় রক্তের ছাপ আর রক্ত দিয়ে একটি ছবি আঁকা। ছবিটা ওরাই আঁকিয়ে গেছে। ছবিটার আকৃতি বাঘের মুখের মতো। আমি বুঝলাম, ফ্যান্টম টাইগার রক্ত দিয়ে তার আক্রমণের কথা বলে গেছে। বাড়িতে আর কেউ ছিল না। আব্বা আম্মাকে নিয়ে ক্লিনিকে গেছেন। আমি বুঝতে পারলাম ওই লাশ দুটো ইউসুফ আর রাজিয়ার লাশই হবে। দৌড়ে গাড়ি বারান্দায় গিয়ে গাড়ি বের করলাম। তার আগে ঘোড়া রাস্তা বলে গিয়ে দেখলাম আমাদের দুটো ঘোড়ার দুটোই আছে। তবে ওই ঘোড়াটি কোথা থেকে এলো? কার ঘোড়া? ছুটছেই বা কেন? হঠাৎ বুঝতে পারলাম ইউসুফ হয়তো ঘোড়া নিয়ে এসেছে। যদি তাই হয় তবে ওই ঘোড়াটি ইউসুফেরই হবে। তারপর আমি গাড়ি নিয়ে রাস্তায় উঠলাম। তারপর তো আপনার সাথে দেখাই হলো। থামলো আমজাদ আল রিজভী। গাড়ি চালাতে খুবই ব্যস্ত সুলেমান রাশিদ কথাগুলো শুনছিল, কিন্তু মনোযোগ দিল তার গাড়ি চালানোর দিকে। তবুও বলল, আমিও সেই পিকআপ গাড়ি এবং ঘোড়াকে ছুটে যেতে দেখেছি। ঝড়ের বেগে ছুটে চলছে সুলেমান রাশিদের গাড়ি। স্পিড মিটারের কাঁটা 180 সুই সুই। দু হাতে স্টিয়ারিং ধরে সামনে তাকিয়ে আছে সুলেমান রাশিদ। তার কপালে বিন্দু বিন্দু ঘাম জমে গেছে। তার লক্ষ্য পিকআপ গাড়িটি। সুলেমান রাশিদ নিশ্চিত এখনো ওই গাড়িটার রেড সিগন্যাল জ্বালানো আছে। তাই তার এখন লক্ষ্য দুটি রেড সিগন্যাল।
কিন্তু এখন পর্যন্ত কোনো রেড সিগন্যাল চোখে পড়ল না তার। ধীরে ধীরে তারা মাদিনাতুর রাবিয়াত শহরে প্রবেশ করেছে। শহরে ঢুকে গেলে এই রাস্তা শাখা প্রশাখায় পরিণত হয়ে যাবে, সুতরাং পিকআপ গাড়িটি কোনো রাস্তা দিয়ে গেছে তা শনাক্ত করা মুশকিল হবে। তাই সুলেমান রাশেদ সর্বান্তঃকরণ কামনা করছে যেন শহরের এই উপকণ্ঠে পিকআপটির দেখা পায়। মনে মনে আল্লাহকে স্মরণ করছে সুলেমান রাশিদ। ওরা ছিনিয়ে নিয়ে গেছে মুজাহিদ বাহিনীর শক্তিশালী নেতা ইউসুফ আল জাহিদ ভাই এবং তার স্ত্রী রোকসানা রাজিয়ার মৃতদেহ। ভাবতেই শরীরের প্রতিটি তন্ত্রীতে যেন আগুন ধরে যাচ্ছে সুলেমান রাশিদের। হঠাৎ করেই দুটো রেড সিগন্যাল চোখে পড়ল সুলেমান রাশিদের। আনন্দে চকচক করে উঠল তার দু চোখ। মনে মনে দুবার আলহামদুলিল্লাহ পড়ল সে। রাস্তাটায় বড় একটা বাঘ। বাঘ ঘুরতেই থমকে গেল সুলেমান রাশিদের চঞ্চল মনটা। রেড সিগন্যাল দুটো চলছে না, এক জায়গায় মনে হয় স্থির হয়ে দাঁড়িয়ে আছে। ব্যাপার কি? পিকআপ গাড়িটা ওখানে মনে হয় থেমে পড়েছে, ভাবল সুলেমান রাশিদ। জোরে গাড়িকে চালিয়ে নিয়ে যাচ্ছে সুলেমান রাশিদ। পাশের সিটে রেজভি ভাই চুপচাপ বসে আছেন, তার দু চোখ বোঝা। ধীরে ধীরে পিকআপ গাড়িটার নিকটতর হলো সুলেমান রাশিদের গাড়ি। সুলেমান রাশিদ বিস্ময়ের সাথে দেখলো পিকআপ গাড়িটা স্থির দাঁড়িয়ে। পিকআপটি সমান্তরালে দাঁড় করালো সুলেমান রাশিদ। নিজের চোখকেও যেন বিশ্বাস করতে পারল না সে। ফ্যান্টম টাইগারের পিকআপটি পরিত্যক্ত রেখে চলে গেছে। গাড়ি থেকে নামলো সুলেমান রাশিদ, রেজভিও নামলো। পিকআপটিকে ভালো করে দেখার জন্য কাছে গেল সুলেমান রাশিদ, তার পেছনে পেছনে রেজভিও। পিকআপটির সামনে দরজা খুলতে খুলতে সুলেমান রাশিদ বলল, ফ্যান্টম টাইগাররা পালিয়েছে, কিন্তু লাশ দুটো? রেজভি বলল, তবে সময় নষ্ট কেন সুলেমান ভাই, চলুন গাড়িতে উঠি। সামনে ওদের পলায়নরত গাড়িটি পাওয়া যাবে। হ্যাঁ, তাই করছি, বলল সুলেমান রাশিদ। দরজাটা খুলে স্টিয়ারিং হাতে রেখে ভালো করে পরীক্ষা করতে লাগলো সুলেমান রাশিদ। হঠাৎ তার রিস্ট ওয়াচে একটি সুমিষ্ট শব্দ হতে লাগলো। সঙ্গে সঙ্গেই সুলেমান রাশিদ রেজভির বাম হাতটি খপ করে ধরে বলল, তাড়াতাড়ি সরে আসুন। হ্যাঁচকা টান দিয়ে রেজভিকে নিয়ে রাস্তা থেকে পাশের জমিতে গিয়ে শুয়ে পড়ল সুলেমান রাশিদ। রেজভি কিছু বুঝে ওঠার আগেই পিকআপটি আকাশ ফাটা শব্দে বিস্ফোরিত হলো। গড়িয়ে গড়িয়ে সুলেমান রাশিদ রেজভিকে নিয়ে অনেক দূর চলে যেতে লাগলো। পিকআপ গাড়িটির বিস্ফোরিত ভগ্নাংশগুলো সুলেমান রাশিদের গাড়িটিতেও এসে পড়লো। এই গাড়িটিতেও আগুন ধরে গেল। কিছুক্ষণ পর এই গাড়ির ফুয়েল ট্যাঙ্কটি ভীষণ জোরে শব্দ করে বিস্ফোরিত হলো। তাতে আরো বিস্ফোরিত ভগ্নাংশগুলো ছড়িয়ে পড়তে লাগলো। 1 মিনিট পার হলো। গাড়ি বোমা তার ধ্বংসযজ্ঞ থামালো। গড়াতে গড়াতে মাটিতে শুয়ে পড়া সুলেমান রাশিদ উঠে দাঁড়ালো। আমজাদ রেজভিকেও টেনে তুললো। তারপর কিছুক্ষণ দাঁড়ালো তারা উভয়েই। বিস্ময়ে হা হয়ে গেছে রেজভি। সে বলল, কিন্তু সুলেমান ভাই, আপনি কেমন করে জানলেন গাড়িতে বোমা সেট করা হয়েছে? চলতে শুরু করলো সুলেমান রাশিদ। চলতে চলতেই জবাব দিল, আমি যখন পিকআপটির দরজা খুলে স্টিয়ারিং এ হাত রেখেছিলাম, ঠিক তখনই আমার রিস্ট ওয়াচ সংকেত দিয়েছিল যে ওই গাড়ির ড্যাশবোর্ড অথবা অন্য কোথাও বোমা পাতা আছে এবং তা এক্ষুনি বিস্ফোরিত হবে। কিন্তু আপনার রিস্ট ওয়াচে সেই বোমা রাখার সংকেত দেবে কেন সুলেমান ভাই? রাস্তার ওপর উঠে এলো উভয়ই। তারপর রেজভির প্রশ্নের উত্তর সুলেমান রাশিদ বলল, আমার রিস্ট ওয়াচে একটি অতি সূক্ষ্ম ম্যাগনেটিক যন্ত্র সেট করা আছে, যা বোমা বা কোনো বিস্ফোরক দ্রব্যের সংস্পর্শে এলেই সিগন্যাল দেয়। আর এক্ষেত্রে তাই ঘটেছে। একটু থামলো সুলেমান রাশিদ, তারপর বলল, তা যাক, এখন আমাদের করণীয় আমরা ঠিক করি। ওরা পরিবহন পাল্টে ইউসুফ ভাইদের লাশ নিয়ে গেছে। শুধু তাই নয়, পেছনে কেউ যদি তাদের ফলোও করে থাকে, তবে তাদের আতিথ্যের জন্য পরিত্যক্ত গাড়িতেও সাংঘাতিক বোমা সেট করে গেছে। কিন্তু আমরা এগোবো কি করে সুলেমান ভাই? আমাদের গাড়িও তো বোমার কবলে ধ্বংস হয়ে গেল। কিন্তু আমরা ধ্বংস হইনি রেজভি ভাই, আল্লাহ আমাদের রক্ষা করেছেন। হঠাৎ তারা ধারের কাছে হেলিকপ্টার স্টার্ট নেওয়ার শব্দ পেল। এখানে হেলিকপ্টারের শব্দ? এটা তো অনির্দিষ্ট আর অনিয়মিত হেলিকপ্টার সুলেমান রাশিদ ভাই। আচ্ছা, চলুন দেখি কোথায় সেই হেলিকপ্টার। তারা রাস্তা ধরে দ্রুত পায়ে সামনে এগোলো। বেশি দূর এগোতে হলো না তাদের। সামনেই রাস্তার উপর স্টার্টরত একটা হেলিকপ্টার, কিন্তু তারা বেশি দূর আর এগোতে পারলো না। হঠাৎ করে হেলিকপ্টার থেকে বৃষ্টির মতো স্টিং গানের গুলি শুরু হলো। তবে গুলিটা তাদের দিকে নয়, ওদিকে। আর ওদিকে তাকিয়ে বিস্ময়ে হা হয়ে গেল সুলেমান রাশিদ এবং আমজাদ আর রেজভি উভয়েরই মুখ। একটি ঘোড়াকে লক্ষ্য করে গুলি বৃষ্টি বর্ষিত হচ্ছিল। ঘোড়াটি হেলিকপ্টার নিকটে যাওয়ার প্রাণপণ চেষ্টা করছে, কিন্তু গুলি বৃষ্টি তাকে বাধা দিল। গুলিগুলো বেশিরভাগই এসে ঘোড়াটির মাথায় বিদ্ধ করল। তবুও ঘোড়াটির চঞ্চলতার অন্ত নেই। আকাশে ওড়ার প্রস্তুতিতে হেলিকপ্টারটির শব্দের পরিবর্তন হলো। ঠিক এমনই মুহূর্তে সুলেমান রাশিদ পকেট থেকে রিভলভার বের করলো। তারপর বলল, রেজভি ভাই, আমি নিশ্চিত এই হেলিকপ্টারে করে ইউসুফ ভাইদের লাশ নিয়ে যাওয়া হচ্ছে। তারপর সুলেমান রাশিদ তার রিভলভারটি তাক করলো হেলিকপ্টারের লক্ষ্যে। বলল, আমি যে করেই হোক ওর গতি থামাবই। বিসমিল্লাহ বলে ট্রিগারে চাপ দিল সুলেমান রাশিদ। অব্যর্থ নিশানা তার। প্রোপেলারটিতে গিয়ে বিদ্ধ করলো বুলেটটি। আর উঠতে পারল না হেলিকপ্টার। থেমে গেল তার উড্ডয়ন। গুলি করেই গাছের আড়াল নিল সুলেমান রাশিদ ও রেজভি। খুলে গেল হেলিকপ্টারের আউটডোর। 7 জন স্টেনগানধারী সামনে এসে দাঁড়ালো। আরেক দফা গুলি শুরু করলো তারা, কিন্তু তারা এখনো বুঝতে পারেনি যে হেলিকপ্টার প্রোপেলারে অকেজো হলো কেন।
তারা গুলি করেছে ঘোড়া লক্ষ্যে। ঘোড়াটি ততক্ষণে মাটিতে পড়ে গেছে। এবার তারা এলোপাথারি গুলি চালাতে লাগলো। সুলেমান রাশিদ গাছের আড়াল থেকে স্টেন গান হাতে পজিশন নিল। তারপর 7 জন গুলিরত লক্ষ্যকে স্টেন গানের ট্রিগারে চাপ দিল। মাত্র কয়েক সেকেন্ড লাশ হয়ে গেল 7টি দেহ। বন্ধ হলো উভয় দিকের স্টেন গানের আওয়াজ। গাছের আড়াল থেকে বেরিয়ে এলো সুলেমান রাশিদ এবং আমজাদ রেজভি উভয়। হেলিকপ্টার লক্ষ্যে ছুটতে শুরু করলো তারা। হঠাৎ একটি বুলেট এসে বিদ্ধ করলো আমজাদ রেজভির বুক। আর্তনাদ করে মাটিতে লুটিয়ে পড়ল সে। সেদিকে চকিতে তাকিয়েই মাটিতে শুয়ে পড়ল সুলেমান রাশিদ। হাতের স্টেন গানটা ফেলে দিয়ে রিভলভার তুলে নিল সে। বুঝতে তার এতটুকু দেরি হলো না, হেলিকপ্টারের চালক দরজা থেকে রিভলভারের গুলি করেছে। কিন্তু হিসাবে ভুলটা হয়েছিল সুলেমান রাশিদের। পাইলট যে হেলিকপ্টারের ভেতরেই ছিল, এই চিন্তাটা মাথায় আসেনি তাদের। আর সুযোগ দিল না সুলেমান রাশিদ। মাটিতে শুয়েই গুলি করল সে। চোখের সামনে পড়ে গেল পাইলট। তার ফলাফল শেষ পর্যন্ত না দেখেই ঝট করে উঠে দাঁড়ালো সুলেমান রাশিদ। রেজভির মাথাটা কোলে তুলে নিল সে। তারপর বলল, যে কি হয়ে গেল রেজভি ভাই? যন্ত্রণায় চোখ বন্ধ করেছিল রেজভি। চোখ খুলে বলল, পারলাম না সুলেমান ভাই। আমার স্বাধীন মাতৃভূমিকে পরাধীন রেখেই চলে গেলাম। বিধ্বস্ত এই প্রান্তরে খোদার রাজ দেখে যাওয়ার সৌভাগ্য আর আমার হলো না। না, এ হয় না রেজভি ভাই। আমি আপনাকে হাসপাতালে নিয়ে যাব, সুস্থ করে তুলব। না না সুলেমান ভাই, ওই যে রাজিয়া আর ইউসুফ আমাকে হাতছানি দিয়ে ডাকছে। আর কথা বলতে পারলো না রেজভি। অস্ফুট স্বরে উচ্চারণ করলো, আশহাদু আল্লা ইলাহা। চোখ ফেটে অশ্রু গড়িয়ে পড়ল সুলেমান রাশিদের। রেজভির মাথাটা মাটিতে রেখে বলে উঠল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একটু পর উঠে দাঁড়ালো সুলেমান রাশিদ। ওয়্যারলেসটা বের করে যোগাযোগ করলো। ওপারে ওয়্যারলেস ধরলেন আমিন বুবাকের। অশ্রুসিক্ত নয়ন ভেজা কণ্ঠে কথা শুরু করলো সুলেমান রাশিদ। আমিন ভাই, আমি সুলেমান রাশিদ বলছি। কোনো দুঃসংবাদ সুলেমান ভাই? আপনার কণ্ঠ এমন শুকনো লাগছে কেন? বেশি বলতে পারছি না, স্বচক্ষে এসে দেখে যান। আমি এখন মাদিনাতুর রাবিয়াত এভিনিউ, মাইল পোস্ট 70 কিলোমিটার, যেখানে বসানো আছে তার ডান পাশের জমিটাতে দাঁড়িয়ে। আসছি, আপনি অপেক্ষা করুন। খোদা হাফেজ। আজকের আমাদের পর্ব এই পর্যন্তই। পরবর্তী পর্ব শুনতে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওতে একটা লাইক এবং কমেন্ট করুন, এবং আপনারা কোন বইয়ের অডিও বুক শুনতে চাচ্ছেন সেটা কমেন্টে বলবেন। সবাইকে ধন্যবাদ।